কাছে দূরে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আপনারা অনেকেই এরই মধ্যে জেনে গেছেন যে ইরান যে দেশটিকে শায়েস্তা করার জন্য, কিংবা আমি অন্য ভাষায় বলতে পারি শান্তির টেবিলে ফিরিয়ে আনার জন্য, আমেরিকা তাদের 3টি পারমাণবিক আহ, আহ, মানে নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা চালিয়েছে, সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে আমেরিকা দাবি করেছে। এবং অনেকে আশঙ্কা করছিলেন হয়তো এর মধ্য দিয়ে ইরান মাটিতে মিশে যাবে, কিন্তু দেখা গেল তারা পাল্টা আক্রমণ করছে। এবং আজকে আমেরিকার 4টি দেশের বেইজে, আমেরিকান যে বেসগুলো আছে, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান সেনা আছে এবং আহ, 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 বলা যেতে পারে প্রায় 40,000 আমেরিকান সেনা এই সমস্ত বেসগুলোতে মোতায়েন রয়েছে। তো সেই সব 4টি বেইজে তারা হামলা চালিয়েছে। যদিও রয়টার্স খবর দিয়েছে তারা হামলার আগে কাতারকে জানিয়েছে যে তারা হামলা পরিচালনা করবে, সেই সূত্রে তারা আমেরিকা আগে জানতে পেরেছে। ফলে ক্ষয়ক্ষতি কি হয়েছে আমরা এখনো জানি না, হয়তো জানার চেষ্টা করব। এবং এই যে ইরান হামলাগুলি চালাচ্ছে, সেখানকার পরিস্থিতি কি, আমেরিকা পাল্টা কি জবাব দেবে, এর নিশ্চয়ই পারদের তাপমাত্রা উপরেই উঠছে, শান্তির দিকে নামার কোনো লক্ষ্য আমরা দেখছি না। এই বিষয়টি নিয়ে আমরা আজ কথা বলবো এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, রয়েছেন আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথম সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে যেতে চাই, কারণ সর্বশেষ বিষয়টি কোথায় রয়েছে, ইরান যে হামলা চালিয়েছে, সর্বশেষ পরিস্থিতি কি, আমাকে যদি একটু জানাতেন। আপনাকে ধন্যবাদ, আপনি কিছু সামরাইজ করেছেন। তো ইরান পাল্টা হামলা চালিয়েছে আমেরিকান বেসে, কাতারে এবং ইরাকে, এবং ইসরায়েলের দিকে আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এবং যে কাতারে যেগুলো করেছে সেগুলো হচ্ছে মধ্যম পাল্লার এবং ছোট পাল্লার নিক্ষেপ করেছে। সেগুলা সেখানে কোনো ক্ষতি করতে পারেনি বলে কাতার বলেছে। কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে ইন্টারসেপ্ট করে ধরে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো বেসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এক, দুই নম্বর, আর যে কথা তারা বলেছে যে আমাদেরকে আগে জানানোর ফলে, ডাইরেক্টলি আমেরিকা জানায়নি, কাতারকে জানিয়েছে, ইরাককে জানিয়েছে। যাই হোক, আমাদেরকে আগে জানানো করে তারা ভালো কাজ করেছে, এটা বলেছে, বুদ্ধিমান কাজ করেছে। এবং আমরা এটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা এটা আশা করেছিলাম যে তারা এই ধরনের জবাব দেবে। 2020 সালে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ছিলেন প্রথম মেয়াদের শেষ দিকে, সেই সময় ওদের ইরানি একজন সামরিক নেতা সোলেমানি, তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হত্যা করা হয়েছিল। তারপর ইরান এই ধরনের আক্রমণ করেছিল, ফলে বলছে যে আমরা এটা আশা করছিলাম, এই ধরনের আমরা আক্রমণ চালিয়েছে, করবে। এরপরে এখন আমরা চাই যে আলোচনা হোক, আমরা আর পারদ উপরে নিতে চাই না, এই কথা একবার একদিকে বলছেন, আবার এট দি সেম টাইম বলছেন আমরা আবারও আক্রমণ চালাতে পারি। এখন আপাতত এই অবস্থায় রয়েছে। এখন মনে হচ্ছে ইরান ইরানের পক্ষ থেকে ইরানের যে একজন কমান্ডার, সামরিক কমান্ডার বলেছেন যে আমাদের উপরে, আমাদের সভরেন্টির উপরে আঘাত করা হয়েছে, আমরা অত সহজে এটা মেনে নেব না, আমরা এটা পাল্টা জবাব দেবে এটা। এবং ইরানের যে প্রেসিডেন্ট আছেন তিনি এই ধরনের কথা বলেছেন যে আমরা একেবারে নতি স্বীকার করবো, এই ধরনের তোমরা আশা করো না। আমরা একটা জাত্যাভিমানী জাতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব সম্ভ্রম সম্পর্কে আমরা খুব, মানে আমাদের খুব মর্যাদাবান জাতি, আমাদের উপরে আঘাত করে তোমরা এটা প্রত্যাঘাত পাবে না এরকম আশা করো না, এবং আমাদের শক্তি আছে, আমরা প্রত্যাঘাত করতে পারবো। এই একটা। যেটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্র তো এই 3টি জায়গার উপরে হামলা চালালো, তার আগে এখন তো 10-11 দিন থেকে ইসরায়েল আক্রমণ চালাচ্ছে, এবং ইসরায়েলের কাছে মানে বিপুল অস্ত্রশস্ত্র আছে। এই গতকাল সম্ভবত তারা 50টার মতো মানে প্লেন ব্যবহার করছে। প্লেনগুলো মানে জঙ্গি বিমান, বিমান বলতে তো জঙ্গি বিমান ছাড়া আর কে যাবে। আচ্ছা, যাই হোক, বিভিন্ন ধরনের F-16 হতে পারে, F-35 নিশ্চয়ই ছিল,
আরো অন্যান্য বিমান ছিল, তো এগুলো দিয়ে আক্রমণ করেছে এবং অনেকগুলো স্থাপনা তারা আক্রমণ করেছে। তারা ওদের ক্ষেপণাস্ত্র যেখান থেকে নিক্ষেপ করে সেগুলোর উপরে আক্রমণ করেছে, ক্ষেপণাস্ত্র তৈরি যেখানে করে সেগুলোর উপরে আক্রমণ করেছে, তাদের বিভিন্ন বেইসে আক্রমণ করেছে। আগের মতো এগুলা কালকের কথা তারা বলছে যে এবার ভয়ঙ্কর আক্রমণ করেছে, ম্যাসিভ। এবং তারা বলছে যে অতি কয়েকদিনের মধ্যে আমরা এই আমাদের আক্রমণের লক্ষ্যমাত্রা আমরা ওদেরকে ডিগ্রেড করতে অতি দুর্বল করে দিতে সক্ষম হব এবং আমরা কয়েকদিনের মধ্যে আমাদের অপারেশন শেষ করতে পারবো। এত কিছুর পরেও এই যে আজকে ধরা যাক আজকে পর্যন্ত ওখানকার যে তারিখ, আজকে সোমবারে গেল, আমাদের সোমবার এখনো যায়নি, ওই সোমবারের ভিতরে এত আক্রমণের পরও ইসরায়েলের এবং অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান এবং অস্ত্রশস্ত্র দিয়ে তারা আক্রমণ করছে। আমি আরো 5-7 দিন আগে ভেবেছিলাম মানে ইরানের যে প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা একদম নিঃশেষ হয়ে যাচ্ছে, অতি দ্রুত তাদেরকে আলোচনার টেবিলে ফেরার জন্য মধ্যস্থতার মাধ্যমে সম্ভবত আসার মাধ্যমে অনুরোধ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তারা পারছে। এবং আরেকটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে অনলাইনে যে যোগাযোগ করা, একজন আরেকজনের সাথে যোগাযোগ মেনটেন করা, ইন্টারনেটের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, অন্যান্য কোনো সিগন্যালের মাধ্যমে, সব সিগন্যাল এদের কবজার ভিতরে আছে, নজরদারিতে আছে। কোন নেতা কখন কোথায় আছেন, কোন জেনারেল কোথায় আছেন, কোন সামরিক ঘাঁটিতে কি হচ্ছে, সব এর ভিতরে। তারা কিভাবে যোগাযোগ মেনটেন করছে এদের নজরের বাইরে থেকে, এইটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং তারপরে নজরের বাইরে থেকে খালি যোগাযোগ মেনটেন করছে না, এই যে প্রতি আক্রমণগুলো খুব লিমিটেড হয়ে আসছে গত কয়েকদিন বেশ কমে গেছে, কিন্তু তারপর তো এটা করতে পারছে। কেউ না কেউ যোগাযোগ করছে, কেউ না কেউ নির্দেশ দিচ্ছে। এইগুলা কিভাবে করতে পারছে সেটা একটা বিস্ময়কর ব্যাপার। ফলে তারা মানে মধ্যপ্রাচ্যে এত বিধিনিষেধ, এত স্যাংশনের ভিতর দিয়ে যে এত উন্নত একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছিল, এটাই বিস্ময়কর। যাই হোক, এখন আমরা আশা করব মানে এই মানে এই ধরনের পারস্পরিক হামলা বন্ধ হয়ে মানে ইরানের সাথে একটা মানে মানে ইরানের সাথে একটা আলোচনার টেবিলে বসার জন্য তারা নিজেরা উদ্যোগ নেওয়া, তাদেরকে না বলে যে তোমরাই চলে আসো, তাহলে তার চাইতে বলা আমরাও রাজি আছি, আমরা এই একটা। না, আরেকটা কথা বলি, আরেকটা হচ্ছে ওখানে রেজিম চেঞ্জের, এই সরকারের পতন করা, এদেরকে বাদ দিয়ে দেওয়া। এবং তার আরেকটা হচ্ছে আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে, এই ধরনের কথা যদি বলা হয় তাহলে তারা মানে মোটেই এটাতে রাজি হবে না। ফলে সেই ধরনের কথা পরিহার করে যদি কথাবার্তা হয়, এখনো হয়তো কিছু আশা আছে শান্তি আলোচনার দিকে ফেরার, হয়তো এখনো আশা করা যায়। জি 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 প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি কেমন দেখছেন যে ইরানের পাল্টা আক্রমণ এটি এটি কেমন করে তারা পারছে? দেখুন, ইরান হিস্টোরিক্যালি একটা বাফার স্টেট। আপনার তুর্কিয়ার যেই আপনার ওসমানীয় সাম্রাজ্য ছিল, আর এপাশে ব্রিটিশ ইন্ডিয়ান পজিশন, ব্রিটিশ রাজ, যেটা অবিভক্ত ভারতবর্ষে ছিল। আর আরেকটা বাফার জোন ছিল আফগানিস্তান। গুলোতে তারা হামলা চালালো, আপনি যদি এইটাকে একটু ফোকাস করতেন যে এইটার জন্য তাদের পরিকল্পনা, যদিও ইসরায়েল বলছে তাদের সব কর্মকাণ্ড, তাদের পুরো গতিবিধি আমাদের নখদর্পণে, তাহলে এই হামলাগুলো কেমন করে পরিচালিত হচ্ছে? দেখুন, আমি এই জন্য বলছিলাম, হিস্ট্রিটা টানলাম এই জন্যে যে বাফার জোন তার মানে হচ্ছে তারা ব্যাকইয়ার্ড অফ ফর্মার ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, বর্তমানে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে কিন্তু তাদের জলসীমা আছে। তো ফলে এটা একটা বড় ইরানের জন্য রক্ষা কবচ, যে কারণে আপনার কার্টার সাহেবের সময়ও আপনার একবার হামলার চেষ্টা করে তারা দুর্ঘটনায় নিপতিত হয়ে সেটা অ্যাবান্ডন করেছিল, আর এটা অ্যাক্সেলারেট করেনি। এবারও ইসরায়েল যখন ল্যাটারালি হামলা করলো, তিনটি তাদের পরমাণু সমৃদ্ধকরণ যে স্ট্যাবলিশমেন্ট গুলো আছে সেখানটায়, তারপরে আপনার যদিও ট্রাম্প মহোদয় ঘোষণা করলেন যে 15 দিন পরে তারা বিবেচনা করবেন, এক ধরনের ডিসেপশন। হুট করে দুদিনের মাথায় আমেরিকান বোমারু বিমানগুলো
আশ্রয় পড়ল এই ইরানি পরমাণু স্থাপনাগুলোতে। এবং এখানে যে ঘটনাটি ঘটলো, মানে আমেরিকা ড্র্যাগিং করলো এই ইরান ইসরায়েল ক্রাইসিসের মধ্যে, এবং তার প্রত্যুত্তর যে তারা দেবে সেটা কিন্তু জানান দিয়ে দিয়েছিল। এবং খেয়াল করেন, কাতারের সঙ্গে ঐতিহাসিকভাবে ইরানের ইসলামী যে সরকার, তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কাতার মাঝখানে যখন সৌদি আরবের আপনার নন কোঅপারেশনের মধ্যে পড়লো এবং তাদের সীমান্ত বন্ধ করে দেয়া হলো, তখন যে জলকষ্টে পড়েছে, খাবার সংকট দেখা দিয়েছে, সেইটি দূরীকরণে ইরান কিন্তু তার প্লেন লোড করে বিভিন্ন রিলিফ সামগ্রী সেখানে পাঠিয়েছে। সেই বিষয়টি মনে রেখে তারা চিন্তা করেছে যে যেহেতু বেইস কাতারের সীমার মধ্যে, তাদের জানিয়ে রাখা ভালো। সে আগাম জানান দেওয়ার কারণে মার্কিনদের সুযোগ হয়েছে আপনার বেস খালি করে ফেলার, অর্থাৎ যাতে ক্ষয়ক্ষতি না হয়, কিন্তু সিম্বলিক্যালি অ্যাটাকটাও করে। বেশি খালি করতে পেরেছে। ধরেন তারা ইরান হামলা করেছে কাতারে, বাহরাইনে, ইরাকে, এই তো মানে 3টি দেশের 4টি না, এবং কুয়েতও কিন্তু মানে এই সন্নিহিত এলাকার মধ্যে, ফলে সেটাও বাদ যায়। রাইট, রাইট। তো কি ধরনের হামলা? তারা কি মিসাইল চালিয়েছে? এবং তারা মিসাইল ছুড়েছে এক, এবং টার্গেটেড ভাবে বেস লক্ষ্য করে, অন্য কোনো আপনার সিভিলিয়ান টার্গেট কিংবা নন আমেরিকান টার্গেট তাদের সীমার মধ্যে ছিল না, ফোকাসের মধ্যে ছিল না। এবং তার ফলে বিশেষ করে যেহেতু কাতারের সঙ্গে এই যে মেলবন্ধনটা আছে, সেটার প্রতি সম্মান দেখিয়ে জানান দিয়েছে আগে, কিন্তু অন্য এলাকাগুলো কিন্তু আগে ভাগে জানান দেয়নি। এই ব্যাপারটি লক্ষণীয়। আর পাশাপাশি যেটি বিষয়, সেটি হচ্ছে আমেরিকানরা যে পলিসিটা হিস্টোরিক্যালি পার্সু করে, যে তারা প্রিভেইল করবে, শত্রু মারা যাবে, মানে এই যে স্ট্যান্ডটা, সেইটি সবচেয়ে ভালনারেবল পয়েন্ট আমেরিকানদের জন্য, সেটি ইরানিরা বোঝে। এবং সে কারণেই মানে তারা চিন্তা করেছে এবং ভেবেছে যে ইসরায়েল আমেরিকার প্রক্সি, তো সুতরাং সেখানে নিজেদের এঙ্গেজ না করে সরাসরি আমেরিকান বেসগুলোতে যদি হামলে পড়ে, সেটা আমেরিকায় পাবলিক অপিনিয়ন মোল্ড করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। তখন আপনার আমেরিকা জড়িয়ে যাবে, এবং জড়িয়ে গেলে ইরানের জন্য সুবিধা, তারও তো প্রক্সি আছে, আপনার হুতিরা আছে ইয়েমেনে, তারপর হিজবুল্লাহ আছে লেবাননে। তাদের শক্তি সামর্থ্য হয়তো কমে গেছে, কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য যথেষ্ট যা পরিমাণ তাদের তাকত আছে, সেটি তারা প্রদর্শন করার চেষ্টা করবে। তো ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা কমপ্লেক্স, এবং এই যে আমেরিকাকে যদি ড্রাগন করা যায় ইন লার্জার সেন্স, তো ডেফিনেটলি আপনার রাশিয়ান ফেডারেশনদের মধ্যে ঝুঁকে যাবে, সঙ্গত কারণে, যেহেতু তার ব্যাকইয়ার্ড। এবং একই সঙ্গে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে কথা নেই বার্তা নেই, কিমের উত্তর কোরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসছে, ওরা কিন্তু ধারে কাছে নেই, সেই আপনার জাপানের কাছাকাছি দূর পাচ্ছে তাদের অবস্থান। এখন তারপরেও তারা কয়েকটা টেস্ট ফায়ার করেছে বোঝানোর জন্য সিরিয়াস অ্যাবাউট ইট, এবং তাদের কিন্তু ক্যাপাসিটি আছে একেবারে সরাসরি ইসরায়েলে আঘাত হানবার। তো এটার সঙ্গে আপনার অনেকেই ভাবছেন যে পরোক্ষ সমর্থন আছে রাশিয়ান ফেডারেশন এবং গণচীনের, কারণ এই দুটি দেশের সঙ্গে তাদের সীমান্ত আছে। এবং ক্লাইনেনস্টাইন যে নিউক্লিয়ার কোঅপারেশন যেটা নর্থ কোরিয়ার আছে বিভিন্ন দেশের সঙ্গে, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সঙ্গে বা ইসরায়েলের সঙ্গে, তো সেইটি এই যে সম্পর্কটা, সেটা ছাপিয়ে গেছে কিন্তু আপনার এই ঘোষণাটি। অর্থাৎ এখানে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে ক্ল্যান্ডেনস্টাইন সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বহিরাঙ্গিক সম্পর্ক, যেটি পাবলিক অপিনিয়ন মোল্ড করতে পারে। এবং সেইটি আমরা প্রত্যক্ষ করলাম এই ঘটনার মধ্য দিয়ে। কেন এই প্রক্সি কিভাবে করে সম্পৃক্ত হয়ে যাচ্ছে সেই বিষয়টা আমি ফিরছি, কিন্তু আমি আর একটু ডিটেল জানতে চাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহ, যে এই 4টি দেশের আমেরিকান বেজে যে হামলা হলো, সেখানে কি ধরনের ক্ষয়ক্ষতি আমরা এখন পর্যন্ত পেয়েছি? সর্বশেষ যত কুমিল্লা সাহেবের অ্যানালিসিস আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, গুরুত্বপূর্ণ অ্যানালিসিস, ধন্যবাদ।
আই ওয়াজ ওয়েল ইনফর্মড, মানে ওয়েল এনলাইটেন্ড ওনার অ্যানালিসিস। যাই হোক, আপনি যেটা বললেন সেটা হচ্ছে এই পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে হয়েছে কিনা কেউ কিছু বলেনি, বরং এটা বলা হচ্ছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সব ক্ষেত্রে ইন্টারসেপ্ট ধরে ফেলতে পেরেছে, তাদের ইন্টারসেপ্টার গুলো গুগলে ধরে ফেলেছে, ফলে ক্ষয়ক্ষতি হয়নি, এই একটা। যেটা আরেকটা হচ্ছে যে তার আগে তারা সৈন্যদেরকে মানে প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যেতে বলেছে। তারপর ওখান থেকে যুদ্ধ বিমানগুলো, তাদের বিমান যেগুলো আছে সেগুলো সরিয়ে নিয়েছে, বিশেষ করে কাতারের ওখান থেকে। এটি আমি দেখলাম, মানে সৈন্যদেরকে মানে সম্ভবত বাংকারে চলে যেতে বলেছে, তারা নিয়ে গেছে, এটা একটা হতে পারে। আর একটা কেউ হয়তো পাল্টা আক্রমণের জন্য কিছুটা রেডি ছিল। আর একটা হচ্ছে তাদের যে অস্ত্র শস্ত্র, বিশেষ করে বিমানগুলো উন্নত সরিয়ে নিয়েছে, ফলে ক্ষয়ক্ষতির এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি। একমাত্র ইসরায়েলে যে মানে তারা সর্বশেষ মিসাইল হামলা করেছে, সেখানে স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে, এবং সেখানকার একটা বিরাট গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকায়। তার কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তারা হয়তো ন্যাশনাল গ্রিডে অন্যভাবে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু আপাতত সেটা বিঘ্নিত হচ্ছে। এই এই আমি যা জানলাম এই প্রশ্ন উত্তরে, এটাই আমার কাছে তথ্য আছে। জি জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল, আপনার জানার মতে মানে ইসরায়েলের তরফে কি কি ক্ষতি আছে, আমেরিকার তরফে কি কি ক্ষতি আছে, আর ইরানের অবস্থাটা কি আছে? দেখুন, ইসরায়েলের হাইফা যে বন্দর এবং আপনার তেল আভিভ, যেটি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বলতে পারেন, ডিজুরো সেন্সে যদি ওটি শিফটেড হয়ে গেছে আপনার জেরুজালেমে, এবং অনেকগুলো বিদেশি দূতাবাস কিন্তু এখনো আপনার তেল আভিভে অবস্থিত। এই কারণে তারা ইটার্নাল ক্যাপিটাল অফ ইসরায়েল মনে করে না জেরুজালেমকে, যেহেতু এখানে ডিসপুট আছে ওয়েস্ট জেরুজালেম এবং ইস্ট জেরুজালেম এই বিষয়টাকে নিয়ে। তো ফলে সেইখানটায় আপনার এই মিসাইল আঘাত কিন্তু আপনার দূতাবাসগুলোর নিরাপত্তা অনেকাংশে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। আপনি জানেন যে আগে এরকম একটি সংঘাতের মধ্যে পড়ে চীনা দূতাবাস আক্রান্ত হয়েছিল এবং চীনের রাষ্ট্রদূত মৃত্যুবরণ করেছিলেন ইসরায়েলে। তো সেই জন্য তেল আভিভে, তো এই জন্য বিষয়টা আলাদা ডাইমেনশন আছে। 1, 2, 3 নম্বর হচ্ছে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু কাজ করেন ইসরায়েলে। আপনার প্যালেস্টাইনিয়ানরা যেহেতু এই ইন্তেফাদা এবং গাজা ক্রাইসিসের কারণে এখন আর আগের মতো ওয়েলকাম না, ফলে অন্য দেশ থেকে এমনকি ইন্ডিয়া থেকে প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে যাওয়া হয়েছে স্টার্টিং অ্যালায়েন্সের অংশ হিসেবে। তো ফলে তারা কিন্তু একটা ভালনারেবল পজিশনে পড়ে গেছেন। আর এখানে আমেরিকান যে বেস গুলো, সেখানে মোস্টলি আমেরিকান সোলজাররা তারা ম্যানিং করছেন, এবং ওই যে আমেরিকান পলিসি যেটা, সেটা হচ্ছে আপনার তারা নিজেরা বেঁচে থাকবেন, শত্রু নিধন হবে। তো এইটি খুবই একটা বলবো যে ডিগিং পজিশন। তো ফলে সেটি আপনার ভালনারেবল করে তুলেছে বেসগুলোকে। আর কাতারের ক্ষেত্রে যে ভদ্রতাটা তারা দেখিয়েছেন, অন্য ক্ষেত্রে সেটা সে সমভাবে প্রযোজ্য নয় সম্পর্কের কারণে। এই আর ইরানে আপনার যে নিউক্লিয়ার যে আপনার স্থলগুলো আছে, যেখানটায় তারা এনরিচমেন্টের প্রোগ্রামগুলো পরিচালনা করছেন, সেই কেন্দ্রস্থলগুলো ইতিমধ্যে বহিরাঙ্গিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো কোনো সন্দেহ নেই। কিন্তু একেবারে অভ্যন্তরে ভূগর্ভে যেই ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো এখন পর্যন্ত নকডাউন করা যায়নি। করলে ঝুঁকিটা ছিল অন্যরকম, অর্থাৎ তেজস্ক্রিয়তার একটা বিস্তৃতি আমরা হয়তো দেখতে পেতাম ওভারগ্রাউন্ড। সেটি এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। আসলে কোনো পারমাণবিক প্রকল্প কি আছে? ডেফিনেটলি আছে। তারা বলছেন শান্তির জন্য তারা স্বীকার করেনি যে তাদের শান্তিপূর্ণ না, কিন্তু সম্প্রতি তারা যেহেতু নন প্রলিফারেশন ট্রিটি থেকে ডিনাউন্স করে বেরিয়ে এসছেন পার্লামেন্টে ভোট আউটের মধ্য দিয়ে, এবং অপেক্ষা করছেন আপনার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অ্যাপ্রুভাল, এবং পরে ভেলায়েতে ফকিহ, যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তার অ্যাপ্রুভাল। সেটা যদি হয়ে যায় তাহলে তারা ডেফিনেটলি কোনো ডিজুরো প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন না আপনার নিজেদেরকে
নিউক্লিয়ার নেশন হিসেবে ঘোষণা করতে বা অশান্তির জন্য আপনার পরমাণুর যে ব্যবহার সেটি থেকে তারা আপনার অন্তত মৌখিকভাবে হলেও লিপ সার্ভিসটা দেবেন না যে তারা এটাতে বিশ্বাস করেন না। তো সেই বিষয়টা আছে। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে জানতে চাই যে এই আমেরিকান বেজে হামলার পরে আমেরিকান পলিটিশিয়ান কেউ কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে? পেন্টাগন কি বলছে, কিংবা হোয়াইট হাউস কি বলছে, অন্য ডেমোক্রেটিক রিপাবলিকান পলিটিশিয়ানরা কে কি বলছে, আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কিনা? নাকি তারা এখন বিস্ময়ে অবাক, বিস্ময়ে পর্যবেক্ষণ করছে? তারা কি এর জন্য প্রস্তুত ছিল? আমার মনে হয় অবাক না। আমার মনে হচ্ছে যে আমরা এদেশে একটা সিস্টেম আছে, যদিও এটা থরলি সবসময় ফলো করা না, এবারে কতটা ফলো করা আছে সেটা বলা মুশকিল, কিন্তু হচ্ছে যে সেনেট এবং হাউসে যে লিডারশিপ থাকে, মানে খুব টপ লিডারশিপ তারা, এবং বিভিন্ন কমিটি যেগুলো থাকে সেনেটের এবং হাউসের, তাদের নেতৃবৃন্দকে এগুলো জানানো হয় ডিটেইল, এবং তারা যে আশঙ্কা করছে এটা হতে পারে, এবং দিজ আর ভেরি ওয়েল ইনফর্ম পিপল, তারা নিজেরা আগে থেকে নানা ধরনের তথ্য জানে বলে তারা জানে যে ইরান এর ধরনের পাল্টা আক্রমণ করতে পারে বলে এক ধরনের এক্সপেকটেশন সেখানে আছে। প্লাস আমার ধারণা তাদেরকে জানানো হয়েছে। রিয়েকশন এখনো পর্যন্ত আমি কারো রিয়েকশন পড়িনি, আমি অনেকগুলো নিউজ চ্যানেল ফলো করলাম, নেতাদের কারো রিয়েকশন এখন পর্যন্ত দেখিনি। এমনকি প্রেসিডেন্ট তো ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে টুইট করেন, তার কোনো টুইটও দেখিনি কিন্তু। না, তিনি তার টুইট না হলেও তার পক্ষ থেকে রিয়েকশন জানানো হয়েছে, সেটা হচ্ছে এখন ইরান মানে আলোচনা আসতে পারে, এখন তার আলোচনার সময়, এটা একটা বলেছেন। আবার অন্যভাবে আরেকটাও তাকে কোট করে, সম্ভবত তাকে কোট করে বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা আবারও আক্রমণ করতে পারি। ফলে দুই দিকেই তার পক্ষ থেকে একটা প্রায় প্রত্যক্ষভাবে আক্রমণ করতে পারি, এটা তো কালকে রাত্রে বলেছে এই হামলার আগে। আমি বলতে চাচ্ছি এই হামলার পরে, আমেরিকান বেসে হামলার পরে কোনো প্রতিক্রিয়া কি প্রেসিডেন্ট দেখিয়েছে? প্রতিক্রিয়া বলেছেন এখন আমরা ওটা আশা করছি, আমাদেরকে অগ্রিম নোটিশ দিয়েছে, ইরানকে ধন্যবাদ। তো এখন আমরা, উনি বলছেন আমাদেরকেও ইরানকে ধন্যবাদ, এখন আমরা আলোচনা শুরু করতে পারি, এই ধরনের কথা। কিন্তু এরপরে আবার আলাদা তাকে হোয়াইট হাউসকে কোট করে বলা হয়েছে, তিনি ওই কালকে রাত্রের কথা যেটা বললেন সেটাই সম্ভবত আবার রিপিট করে বলেছেন, দরকার হলে আমরা আবার আক্রমণ করব। ফলে এই দুটো, একটা আবার আক্রমণ করার কথা বলছেন, আর একটা হচ্ছে কলুল্লা সাহেব যেটা বললেন খুব উল্লেখযোগ্য ব্যাপার, মানে ওই বেসগুলো, পারমাণবিক স্থাপনাগুলো, মানে পরিশোধন কেন্দ্রগুলো, সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো, এগুলাতে আঘাত করা হয়েছে, কিন্তু একেবারে ধ্বংসস্তূপে ধ্বংস, ভিতরে সবকিছু ধ্বংস করতে পারেনি। এবং আরেকটা হচ্ছে কমপক্ষে 400 পাউন্ড সমৃদ্ধকৃত মানে ইউরেনিয়াম তাদের ছিল এই তিনটা কেন্দ্রে মিলিয়ে। এগুলো তারা কোথায় নিয়েছে? তারা বলছে আমরা সরিয়ে নিয়েছি, আগের কথা 3 দিন আগে সরিয়ে কি টেকনিশিয়ানদেরকে, বিজ্ঞানীদেরকে নিয়েছে না এগুলো, সেটা একটা বলেনি। এখন লেটেস্ট তারা বলছে যে এগুলো আমরা সরিয়েছি, তার মানে সমৃদ্ধকৃত গুলো। কিন্তু আরেকটা কথা এখানে উল্লেখ করা উচিত, 60% দ্বারা বোমা তৈরি করা যায় না, পারমাণবিক বোমা 90% করতে হয়, কিন্তু 60% থেকে 90% ওই পরিমাণ যাওয়াটা কঠিন, কিন্তু 60% থেকে 90% বিশেষজ্ঞদের কোট করে বিভিন্ন চ্যানেলে যা বলা হচ্ছে, এইটা খুব দ্রুত করা যায়, কয়েক মাসের মধ্যে করা যায়। কিন্তু হচ্ছে সেখানে আবার ডিফিকাল্টি, ওরা যেটা বলছে এনরিচ জিনিসগুলো হয়তো তাদের কাছে আছে, কিন্তু তাদের এগুলো ফার্দার এনরিচ করার জন্য, পারমাণবিক বোমা বানানোর জন্য অন্যান্য যন্ত্রপাতি, সেগুলো প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেগুলো হচ্ছে সেন্ট্রিফিউজ, আদার, এই সমস্ত জিনিস। ফলে তারা মানে এমন না যে একেবারে ওরা ওদের সায়েন্টিস্ট অনেক। এক মিনিট, এক সেকেন্ড, আমি সরি ইন্টারাপ্ট করছি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা ধরেন গত 15 বছর ধরে সম্ভবত শুনতে পাচ্ছি যে ইরান নিউক্লিয়ার এনরিচ করছে, রাইট? তো আপনি এখন বলছেন এগুলো এনরিচ করতে, ধরেন তারা 60% পর্যন্ত এনরিচ করেছে, এটা 90% পর্যন্ত এনরিচ করতে গেলে 2-3 মাসের মধ্যেই সম্ভব, বেশি সময় লাগে না। তো এত বছর ধরে ইরান কি করছে তাহলে?
তাদেরকে আদৌ পারমাণবিক না না না, অস্ত্র তারা আছে? নিজেরাই তো না, অস্ত্র না, তারা অস্ত্র বানানোর জন্য তাদের যে ইচ্ছে নেই, ডেফিনেটলি ছিল, ইচ্ছে আছে, ইচ্ছা ইচ্ছে তারা, থাকা 15 কিন্তু বছরও তারা বানাতে পারেনি। না না বানতে পারেনি, নানা ধরনের বাধার সম্মুখীন আছে, এগুলোর যন্ত্রপাতি তৈরি করতে হয়েছে, নলেজটা সংগ্রহ করতে হয়েছে, যেটা কলিমুল্লাহ সাহেব একটু আগে হিন্ট ছিলেন, নর্থ কোরিয়া থেকে কিছু টেকনোলজি তারা বুদ্ধি পরামর্শ পেয়েছে, টেকনোলজি পেয়েছে, হয়তো কিছু সাপ্লাইজও পেয়েছে। তাই যাই হোক, কিন্তু কথা হচ্ছে তাদের উপরে প্রচন্ড নজরদারি ছিল আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশনের লোকরা, সেখানে একেবারে তাদের নাকের ডগায় দাঁড়িয়ে থেকেছে রীতিমতো, এই একটা। 2 নম্বর হচ্ছে প্রেসিডেন্ট ওবামার আমলে তখনকার সেক্রেটারি অফ স্টেট জন কেরির নেতৃত্বে যে আলোচনা হয়ে অন্যান্য শক্তিগুলো সহ রাশিয়া, চায়না, সম্ভবত জার্মানি, ফ্রান্স, এরা সবাই মিলে যে চুক্তিটা করলো যে তাদের সমৃদ্ধকরণ নিচের লেভেল রাখতে হবে, 60%-এর নিচের লেভেল রাখতে হবে, এই একটা। এবং যত কিছু সমৃদ্ধকরণ একটা, তার আগে সমৃদ্ধকরণকৃত অনেকগুলোকে তাদেরকে ট্রান্সফার করে দিতে হয়েছে, তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে অনেক কিছু, বেশ কিছু যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে, যেগুলো দিয়ে মানে ইউরেনিয়ামকে অস্ত্র বানানোর লেভেলে পৌঁছানো যায় সেগুলো। আজকে আমি জন কেরির ইন্টারভিউ দেখছিলাম এই ঘন্টা 2 আগে, তিনি বলছিলেন যে আমরা যে ব্যবস্থাটা করেছিলাম সেটা হলে ইরান আর মানে পারমাণবিক বোমা বানাতে পারতো না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তো আগের বার ক্ষমতায় এসে সেটার থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন। আর এইবার অনেকের বক্তব্য যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনায় তার সাথে যুক্তি করে তিনি এটার উপরে আক্রমণ চালান। ফলে আপনি যেটা বলছেন বোমা বানানোর জন্য তাদের ইচ্ছা ছিল না তা না, কিন্তু তার উপরে পদে পদে স্তরে স্তরে বাধা ছিল। এবং আগে বাধ্যতামূলক সিচুয়েশনে, অর্থনৈতিক প্রচন্ড নিষেধাজ্ঞার কারণে বাধ্যতামূলক সিচুয়েশনে পড়ে তারা তখন একটা তাদের যে অনেক অর্থ, বিশ্বব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ আটকা পড়ে ফেলে রেখেছিল, তাদের রপ্তানি সব বন্ধ করে রাখছিল, আমদানি বন্ধ করে, সেইটার থেকে মুক্তি পাওয়ার জন্য ওই চুক্তি করেছে। চুক্তির বিনিময়ে তারা অনেক কিছু সারেন্ডার করতে হয়েছে। ফলে এমন না যে তারা চায়নি, চেয়েছে, চাইতেই পারে, আমাদের তো অনেক আকাঙ্ক্ষা না না, থাকতেই পারে, চাইছে মানে চেয়েছে মানে না হয়ে না না চাইছে মানে অলস মস্তিষ্কে না, তারা চেষ্টা করেছে, কিন্তু এই বাধার কারণে সেই চেষ্টা ওই লেভেল পর্যন্ত পৌঁছতে কখনো পারেনি। প্রফেসর কলিমুল্লাহ, যদি একটু বলেন যে ধরেন এখানে দুটি বিষয়, একজন, আমি এটা দিচ্ছি যে টুইট নিয়ে যেহেতু কথা বলেছিলাম, প্রেসিডেন্ট ইরানকে ধন্যবাদ দিয়েছেন, হামলা করার জন্য ধন্যবাদ দিয়েছেন, আই সারপ্রাইজ, মানে খুবই সার্কাস্টিক, মানে এটা ট্রাম্পের পক্ষে সম্ভব। আমাদের প্রেসিডেন্ট সার্কাস্টিক, আনপ্রেডিক্টেবল। সো উনি বলছেন যে ইরানকে ধন্যবাদ হামলা করার জন্য, কিন্তু এখন আলোচনার টেবিলে আসেন, মানে এটা কি ইন্ডিকেট করে? দেখুন, মার্কিনীরা খুব ভালো করে জানেন যে তাদের একজন নাগরিকও অতীব মূল্যবান মানুষ হিসেবে, এবং তার না, তো সেই জন্যে কোনো অবস্থায়, আমি আগেও বলেছি, তারা হত হতে রাজি নন, শত্রু শুধু মরবে, তারা অক্ষত থাকবেন। এই স্ট্র্যাটেজির কারণে পাবলিক ওপিনিয়ন ম্যাটার করে, এবং আপনার একজন মার্কিন নাগরিকেরও যদি প্রাণহানি ঘটে, সেটি কিন্তু ব্যাপক আপনার যুদ্ধবিরোধী মনোভাব প্রাথমিকভাবে হয়তো হবে না, পরবর্তীতে যদি ক্যাজুয়ালিটির সংখ্যা বাড়তে থাকে সেটা কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। যেমনটি দীর্ঘদিন ধরে যুদ্ধ চালানোর কারণে ভিয়েতনাম কোয়াগমার থেকে কিভাবে মার্কিনরা বেরিয়ে আসবেন সেই জন্য তারা বিরাট আন্দোলন গড়ে তুলেছিলেন, এন্টি ওয়ার ক্যাম্পেইন। তো সেটি ইরানকে ঘিরেও ঘটবে না বলা যায় না। আর এই প্যাক যে জুইশ লবে, এই কারণে হয়তো এক ধরনের ব্ল্যাঙ্ক চেক পাচ্ছে ইসরায়েল, কিন্তু যদি দেখা যায় যে ইসরায়েল নিজেকে রক্ষা করতে সক্ষম হচ্ছে না পরিপূর্ণভাবে, মার্কিন যে আমব্রেলা সেটি তার দরকার হচ্ছে, তখন কিন্তু এটা নিয়ে নানান রকমের হইচই শুরু হয়ে যাবে। আর এখানে যে বিষয়টা মনে রাখা দরকার, আমি আপনার সাথে আগেও বলেছি, ইসরায়েল ইজ লাইক এ মিনি ওয়ার্ল্ড। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষার, প্রতিটি দেশের নাগরিকেরা এখানে আলিয়া, অর্থাৎ রাইট টু রিটার্ন, এই যে কনস্টিটিউশনাল যে প্রভিশনটা আছে সেটা কাজে লাগিয়ে
এই যারা লস্ট ট্রাইবে ছিল বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, আশকানাজে এবং সিফারডিম, সকল ধরনের জু তারা কিন্তু ইসরায়েলে বসবাস করে। কেউ হয়তো এথনিক রাশিয়ান, কেউ এথনিক ইউক্রেনিয়ান। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মারামারি হচ্ছে, কিন্তু সেখানে তারা এক ধরনের হারমোনি মেনটেন করছে। এই যে বিষয়গুলো, সেটা কিন্তু ইসরায়েলের স্ট্রেংথের জায়গা, এবং সেটি অনুসরণ করে আপনি যদি দেখেন, ইরানি ডেফিনেটলি ইরানের বেশ কিছু জু যারা এই আলিয়া রাইট ব্যবহার করে কিন্তু ইসরায়েলে থিতু হয়েছেন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ ইরানি জু যারা, তারা ডেফিনেটলি চাইবেন না তাদের জাতিগোষ্ঠীর মানুষ এভাবে বেসুমার এবং বেঘরে মারা যান। এই এদের অবস্থান উপস্থিতি আমাদের বাংলাদেশেও সংখ্যায় খুব কম, নগণ্য, হাতে গোনা যারা আছেন। তাদের সর্বশেষ পাবলিকলি আমরা পরিদৃষ্ট করেছি সিরাজউদ্দৌলা বলে যে সিনেমাটি তৈরি হয়েছিল পাকিস্তান আমলে, আনোয়ার হোসেন অভিনীত, খুব পপুলার সিনেমা। সেখানে আপনার বাঙালি ইহুদি মিস্টার কোয়েন, তিনি কিন্তু ইংরেজের ভূমিকা অভিনয় করেছিলেন। এই কোয়েন পরিবারটি স্বাধীনতা যুদ্ধের সময় তারা কিন্তু চলে যায় পশ্চিমবঙ্গে, এবং তার আগ পর্যন্ত তারা কিন্তু রেডিও তৎকালীন পাকিস্তানেও কিন্তু তারা কর্মরত ছিলেন। কেউ কেউ এমনকি 65 যুদ্ধে যখন ধরা পড়লো যে আপনার ইহুদি বংশোদ্ভূত মানুষ রেডিও পাকিস্তানে কাজ করছেন, তখন এটা একটা রেড হ্যাঙ্গিং এর মতো সামনে হাজির হয়েছিল। কুকিচিনও কি এদের অংশ? কুকিচিন, তারপরে আপনার যেই লার্জার একটা স্টেট তৈরির চেষ্টা এখানে চলছে, আমাদের যে ক্রামা ধর্মাবলম্বী নতুন যে ধর্মটি বিস্তৃত হয়েছে আমাদের বান্দরবান পার্বত্য জেলায়, তো সেটি মূলত এক ধরনের কম্বিনেশন অফ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এন্ড বুদ্ধিজম। তো ফলে এক ধরনের বেস তৈরি হচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়ে নানান রকমের সেন্সিটিভিটি আছে, এবং সেসবই আপনার যদি এমন হয় যে আইজক, যেটা আপনার স্টেট হেডকোয়ার্টার মিজোরাম, সেখানে রাতারাতি কিন্তু গির্জাগুলো সিনেগগে রূপান্তরিত হয়েছে। এটা নিয়ে টাইমস ম্যাগাজিন একবার কভার স্টোরি করেছিল, এবং কেউ কেউ উল্লেখ করেছেন যে আমাদের যে সাজেক ভ্যালি, সেখানেও একটি ইহুদি গ্রাম ছিল। হ্যাঁ, সেখানে বেশ কিছু কার্যক্রমের কথা আমরা শুনতে পেয়েছি। যাই হোক, আমি শেষ করব। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে যদি জানতে চাই আরেকটি বিষয়, এই যে আমেরিকান বেইজে হামলা করলো, সাধারণ আমেরিকানরা এটিকে কোন চোখে দেখছে? তারা, আমি জানি এখনো প্রতিক্রিয়া সব এসে পৌঁছায়নি, বাট কিছু হলেও ধারণা তো আমরা করতে পারি। আপনি দীর্ঘদিন আমেরিকান সমাজ, রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, খোঁজ রাখেন, তো কি মনে হচ্ছে এটা রিপারকাশনটা কি হবে? হতে পারে একটা তথ্য দিয়ে প্রথমে শুরু করি। ইরানি পার্লামেন্টে জুইশ মেম্বার আছেন, কিন্তু যাই হোক, এটা একটা কথা। তারপরে হচ্ছে আপনি যে প্রশ্ন করলেন, এই আমেরিকানদের একটা এরা প্রভিন্সিয়াল অ্যাটিটিউড জেনারেলি এই দেশে, আর মানে অনেকটা উপজাতিক মনোবৃত্তি এখন আইসোলেশন মনোবৃত্তিও কিছুটা আছে। এক, 2 নম্বর বিশ্বকে তাদের কর্তৃত্বে আনার এটা ব্যাপার আছে। 3 নম্বর হচ্ছে যুদ্ধংদেহী একটা মনোভাব তাদের মধ্যে আছে। কলেজের প্রফেসর সাহেব যেটা বললেন সেটা ঠিক, এবং মানে সেটা আছে, পাশাপাশি এই জিনিসটা আছে। আর একটা হচ্ছে যে আপনি দেখলেন গত কয়েকদিনে তো তথ্য বেরিয়ে আসছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের, আপনার সাথে আমি এর আগে বলেছি, প্রেসিডেন্ট ট্রাম্পের যে একবারে মূল সমর্থক গোষ্ঠী মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তাদের ভিতরে অনেকে এই বৃহৎ কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। ট্রাম্পের উপরে তাদের আগের সমর্থনের একটা কারণ যে তিনি বলেছেন আমি বাইরে কোনো যুদ্ধে জড়াবো না। এখন তারা বিক্ষুব্ধ, এখন বঞ্চিত মনে করছে, যে ডিপ্রাইভড এবং বিট্রেড মনে করছে, যে এইটা থেকে নাকি আবার আফগানিস্তান ইরাক যুদ্ধের মতো
মানে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের মুখে পড়ে যাচ্ছে। আমেরিকা যদি হয় তাহলে এই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এই দেশের সন্তানরা নিহত হতে পারে, এই সমস্ত এবং এই সমস্ত কারণে। এবং এইটা একটা। 2 নম্বর হচ্ছে কট্টর মানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ আছে যারা বাইবেলে লেখা আছে প্রথম অন্যদেরকে ইহুদিরা ধ্বংস করবে, তারপর ইহুদিদেরকে ধ্বংস করার জন্য তাদের টাইম আসবে। নেগেটিভ কারণে তারা ইহুদিদেরকে সমর্থন করে। আচ্ছা, তো যাই হোক, সেইটা এখনো আছে খ্রিস্টানদের মধ্যে, কট্টর খ্রিস্টানদের একটা অংশের মধ্যে, ব্যাপটিস্টদের মধ্যে, সম্ভবত আরেকটা গ্রুপের ভিতরে। তো তা সত্ত্বেও আমেরিকান জনগণের ভিতরে এই যে যুদ্ধ আবার ছড়িয়ে পড়তে পারে, ইরান এবং আফগানিস্তান, ইরাক এবং আফগানিস্তান মতো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা পড়ে যেতে পারে এইটার কারণে। একদিকে তিনি শুল্ক বাড়ানোর কারণে বিশ্বব্যাপী যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, একবার বাড়ান একবার কমান, সেটার কারণে অর্থনীতির উপর একটা চ্যালেঞ্জ। জনগণের দৈনন্দিন জীবনমান ক্ষতিগ্রস্ত হতে পারে, দ্রব্যমূল্য বাড়তে পারে, বাড়ছে বেশ কিছু। তার উপরে যদি আবার এই যুদ্ধটা হয় তাহলে তারা আরো ভয়ানক নাজুক অবস্থায় পড়বে। ফলে হ্যাঁ, বেশ উদ্বেগ আছে জনগণের ভিতরে। এবং আরেকটা কথা হচ্ছে, আগামী বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের, সেনেটের এবং হাউসের সকল সদস্য, সেনেটের 1/3 সদস্য, আগামী বছর 33 জনের, এদের ভোটাভুটি হবে এই আগামী মধ্যবর্তী নির্বাচন বলে। মধ্যবর্তী নির্বাচনে এই ইলেকশনের এই আক্রমণের কারণে বা ট্রাম্পের শুল্ক নীতি ইত্যাদির কারণে যদি জনমত বিরূপ হয়ে যায়, তাহলে তারা মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা অন্তত যদি সেনেট এবং প্রতিনিধি পরিষদ একটিও হারিয়ে ফেলে, একটিও, আপনি শুনছেন না, একটিও যদি হারিয়ে ফেলে, তাহলে সেটা মধ্যবর্তী নির্বাচনের অনেক দেরি আছে। না মধ্যবর্তী সেটা মিডটার্ম 2027। না, সেটার জন্য মানে সেনেটের এবং হাউসের মেম্বাররা উদ্বিগ্ন যে এটার কারণে তাদের অনেকে নিজেদের আসন হারাতে পারে এবং তাদের দল মাইনরিটি হয়ে যেতে পারে অন্তত একটা পরিষদ, একটা সভায়। ফলে সেটা একটা উদ্বেগ আছে কিন্তু, এবং মিডটার্মে না তো হয়ই। এখন তো না তা প্রেসিডেন্ট না, এই ট্রাম্পের অ্যাবসলিউট তারা চায় মেজরিটি। না, কেউ মেজরিটি থেকে মাইনরিটি হতে যায় না এখন, কিন্তু তারা একদম। কিন্তু মোহাম্মদুল্লাহ ভাই, আমেরিকাতে এরকমটা কমই হয়। প্রথমত প্রেসিডেন্টের দল দুই দুই চেম্বারে মানে এরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় না। এবার পেয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের না, দল। হয় মাঝে মাঝে হয়, সবসময় হয় না, কিন্তু কথা হচ্ছে হওয়ার কারণে না, এখন কিন্তু হচ্ছে মিড টার্মে এসে যে কোনো একটা চেম্বার তারা হারায়। হারায় সাথে, এর মানেই না যে বেদবাক্য না যেটা হারাবেই, কিন্তু হারালে যিনি হারবেন তার তো একটা আতঙ্ক থাকে। আমি এখন আমি এই পাড়ার মোড়ল, একেবারে আমার কোনো চ্যালেঞ্জ করার কেউ নাই, কিন্তু সেখানে যদি ওটা তো চ্যালেঞ্জ ভালো করেন, না কিছু। চ্যালেঞ্জ না থাকলে তো ভালো না, তাই না না? সেটা তো আপনি নীতির কথা বলছেন, আমি বলছি যে ক্ষমতাসীন একজন প্রধানমন্ত্রী ছাড়তে চান না, একজন মানে পার্লামেন্টের মেম্বার তার আসন হারাতে চান না, ফলে তারা কেউ আসন হারাতে চান না। 2 নম্বর, তার দল মাইনরিটি হয়ে আবার ডেমোক্রেটদের উপরে না অনেকাংশে। মোহাম্মদুল্লাহ ভাই, আমেরিকানরা তো সাধারণত কখনোই এরকমটা করেন না। দেখেন, তাদের প্রেসিডেন্ট রিপাবলিকান, কংগ্রেসের দুই চেম্বারেই রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ, সুপ্রিম কোর্ট আপনার রিপাবলিকান মেজরিটি, রাইট? কোথাও চেক অ্যান্ড ব্যালেন্স নাই তো। সেটা আমি সিম্পল কথা বলছি, সেই কারণে সদস্যদের ভিতরে অনেকে এইটার জন্য এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করেন। সেই একটা কারণেও কেউ কেউ হয়তো এই ধরনের বৃহৎ যুদ্ধে পড়ে, তারা তো জনমতের প্রতিনিধিত্ব করেন, তাদেরকে তো জনগণ তাদের উদ্বেগের কথা জানায়, যেটা প্রফেসর কলিমুল্লাহ সাহেবের আগে বলেছেন, জনমত একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। এখন যদি এই প্রতিনিধিরা দেখেন আমি আসন হারিয়ে ফেলবো, আমার দল মেজরিটি হারিয়ে ফেলবে একটা চেম্বার বা দুটো চেম্বারে, এখন তো কেউ লিখে দেয়নি কোন চেম্বারে, দুটাতে হারাতে পারে, কিন্তু অন্তত একটা তাদের জন্য বিরাট একটা সংকটে, তারা চাপের মুখে থাকবে ফিউচারটার ব্যাপারে। সেই কারণেও তারা জনমতকে গুরুত্ব দেবে, জনমত কোনো ক্ষিপ্ত জানানো হয় সেই জন্য। এবং নীতিগতভাবে রিপাবলিকান হলেই, এবং এমনকি ইসরায়েলের সমর্থক সবাই একেবারে অন্ধভাবে বা আমেরিকা আরেক একটা বৃহৎ যুদ্ধে, দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে পড়ুক এটার পক্ষে, তা না হতে পারে। ফলে নানা ধরনের ক্যালকুলেশন আছে এবং কেউ কেউ সমালোচনা করছেন, ইনক্লুডিং রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্যদের মধ্যে কেউ কেউ, অল্প কয়েকজন সমালোচনা করছেন। জি, আমরা একটু ঘরোয়া রাজনীতি নিয়ে বেশি হয়ে গিয়েছিলাম। নাজমুল হাসান কলিমুল্লাহ, আসলে এরকমটা কিন্তু হয় না আমেরিকায় সাধারণত, যে
তিনটা ধরেন একটা সরকারের যে তিনটা বডি, এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তারপরে কংগ্রেস এবং সুপ্রিম বিচার বিভাগ, তিনটা বিভাগই এখন রিপাবলিকানদের একচ্ছত্র নিয়ন্ত্রণে। একটা ভারসাম্যপূর্ণ যে আমেরিকান শাসন কাঠামো এইবার একটু ভারসাম্যহীন হয়ে পড়েছে, এটা একটা উদ্বেগের বিষয়ও আসলে। যাই হোক, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বহির্বিশ্বে এটার প্রতিক্রিয়াটি কেমন হচ্ছে, এবং আপনি সাউথ কোরিয়ার কথা বলছিলেন যে কোনখান থেকে সাউথ কোরিয়া উড়ে এসে আসলে জুড়ে বসলো একভাবে, রাইট? নর্থ কোরিয়ার কথা বলেছি, পিয়ংইয়ং, নর্থ কোরিয়া, নর্থ কোরিয়া, সরি। এখানে বিষয় সেটি হচ্ছে চীনের স্টেক আছে, কারণ যে জ্বালানি তাদের গ্রহণ করতে হয় মিডল ইস্ট থেকে, তার একটা বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়ে আপনার পরিবহন করা, তো ফলে তাদের বড় স্টেক এখানে আছে। এর পাশাপাশি আপনার এই যেহেতু রাশিয়ান ফেডারেশনের ব্যাকইয়ার্ড এই অঞ্চলটি, ফলে তারাও কিন্তু চিন্তা করছেন যে যদি আমেরিকান ওই পলিসি অনুসারে ঘিরে ফেলার যে আপনার পারসুয়েশন, সেটার অংশ হিসেবে যদি এখানে মার্কিন সৈন্যরা এসে অন দা গ্রাউন্ড স্টেশন হয়, সেটি রাশিয়ার অখণ্ডতা, রাশিয়ার নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। ন্যাচারালি তারা সেটি চাইবেন না। আর আপনি নিশ্চয়ই জানেন যে চীনাদের ফিজিক্যাল প্রেজেন্স আছে পাকিস্তানের বেলুচিস্তানে। গোয়াদর যে বন্দরটি, যেটি একসময় ওমানের অনক্লেভ ছিল, সেটি পাকিস্তান 50-এর দশকে কিনে নেয়, এবং সেটি ওই অনেকটা আলাস্কা টাইপ আর কি। আপনার মার্কিনরা যেমন জারিস্ট রাশিয়া থেকে এই অঞ্চলটি কিনে নিয়েছিল, সেরকম কায়দায় ওমানের কাছ থেকে, ওমানের সুলতানের কাছ থেকে পাকিস্তান 50-এর দশকে গোয়াদর এই অনক্লেভটি ক্রয় করে, এবং এটি পরবর্তীতে দেখভালের দায়িত্ব পায় চীনারা। কারাকোরাম যে হাইওয়ে, সেই কাশগড় থেকে গোয়াদর পর্যন্ত বিস্তৃত, এবং গোয়াদর একটা ইম্পর্টেন্ট পোর্ট, এবং নার্কো ট্রেডের একটা বড় চেইন এখান থেকে সারা পৃথিবীতে সরবরাহ করা হয়। যে ওপিয়ামের চাষ হয় আপনার আফগানিস্তানে, তার এই যে ওয়ারলর্ডরা যেগুলো নিয়ন্ত্রণ করতেন বা করেন, তার বড় চালানটি কিন্তু এখান দিয়ে বহির্বিশ্বে চলে যায়। তো ফলে এটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অন্যরকম। আর আইএসআই, যেই আপনার গোয়েন্দা সংস্থাটি পাকিস্তানে প্রমিনেন্ট রোল প্লে করে, এবং গ্লোবালি তারা কিন্তু সবচেয়ে রিসোর্সফুল গোয়েন্দা সংস্থা, এবং আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে পুরনো গোয়েন্দা সংস্থা। তো সেই কারণে এই যে চীনা প্রেজেন্স ইন বেলুচিস্তান ইন জেনারেল অ্যান্ড গোয়াদর ইন পার্টিকুলার, পাকিস্তান সাইড, আবার আফগানিস্তানেও কিন্তু চীনারা ব্যাপকভাবে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। আর চীনের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে থ্রু ওয়াখান করিডোর, ফলে সেটাও কিন্তু আরেকটা বিষয়। তো ফলে এক অর্থে আফগানিস্তান বাফার স্টেট বিটুইন চায়না অ্যান্ড ইরান, এবং এই জিওগ্রাফিক কনগ্রুইটি চীনের জন্য স্টেক তৈরি করেছে, সুতরাং সেটিও ইগনোরেবল নয়। তো ফলে ন্যাচারালি চীন বলুন, রাশিয়া বলুন, দুটোই কিন্তু ভেটো পাওয়ার ওয়েল্ডিং নেশন। তারা চাইবে না যে এখানে মার্কিন প্রভাব ইন জেনারেল বা ইন পার্টিকুলার বারুক এবং ন্যাটোভুক্ত দেশগুলোর প্রেজেন্স এখানে দেখা দিক। বহু কষ্ট হয়েছে আপনার এই এদেরকে আপনার ডিসলজ করতে আফগান সয়েল থেকে। খুব ক্লিয়ার। তো আগামী দিনগুলোতে আসলে কোন পক্ষ যে নমনীয় হবে এটি বলা মুশকিল। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি বলতে পারেন নাকি, মানে নমনীয় হবে নাকি পারদের উত্তেজনা বাড়তেই থাকবে? অত সহজে এটা নমনীয় হবে, সলিউশন হয়ে যাবে, এটা আশা করা যায় না আমার বিশ্লেষণের ধারণায়। এটা এবং যুক্তরাষ্ট্র এখন যেভাবেই বলুক, আলোচনার কথা ইত্যাদি যাই বলুক না কেন, এবং ইসরায়েল, তারা চাইবে না। একটা কথা হচ্ছে ওই 400 পাউন্ড কোথায় গেল, সেগুলো উদ্ধার করার চেষ্টা করবে। তারা আকাশ থেকে বিভিন্ন সিস্টেমে সব নখদর্পণ রাখছে বলছে। আমি অনেকাংশে তাদের এই বক্তব্য বিশ্বাস করতে রাজি আছি। ফলে তারা এগুলোর অনুসন্ধানে যাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এটা একটা কারণ, এবং তাদের নিজেদের স্বার্থেই সম্ভবত তারা মানে দূরাভিসারী চিন্তা করবে,
এবং এই যে মোল্লাতন্ত্র যেটা সেখানে আছে ইসলামিক রিপাবলিক, তাদের নেতৃত্বকে তারা টার্ম চেঞ্জ করার কথা বললেও আরেকটা কথা হচ্ছে এই সরকার কোনো অবস্থাতেই তাদের কাছে তাদের মানে ডটেড লাইনে যে তোমরা এই চুক্তি স্বাক্ষর সমস্ত সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আমাদেরকে দিয়ে দাও, তোমাদের সমস্ত যন্ত্রপাতি আমাদেরকে দিয়ে দাও, কোথায় কি আছে আমাদেরকে জানান দাও, এই ধরনের চুক্তিতে সাইন করবো না। দুই কারণে, একটা হচ্ছে যাত্রাভিমানের ব্যাপার আছে এক, দুই নম্বর হচ্ছে তারা জানে দুদিন আগে হোক পরে হোক এদের টার্গেট হচ্ছে, যেটা তারা স্পষ্টভাবে বলেছেন, নেতানিয়াহু প্রথম দিকেই বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, ফলে তারা ওদেরকে বদলানোর চেষ্টা করবে। তো ফলে আমরা তখন বদলালে আমাদেরকে হয়তো জেলে পাঠাবে, খুন করবে, তাদের ধারণা, আমার কথা বলছেন, তাদের ধারণা হতে পারে। ওই ধারণার কারণে তারা একেবারে প্রচন্ড নমনীয় হবে এবং শান্তি চুক্তিতে যাবে, এটা নাও হতে পারে। ফলে এই মানে সম্ভবত রাশিয়া বা অন্যরা মধ্যস্থতা করে কোনো একটা যদি আশ্বাসের পরিস্থিতি তৈরি করতে পারে সেটা যাবে। আরেকটা কথা হচ্ছে তাদের আরেকটা দিক তারা হয়তো বিবেচনা নেবে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে যদি জমে হয়, দীর্ঘমেয়াদী যুদ্ধ যদি হয়ে যায়, তাতে করে হবে কি যুক্তরাষ্ট্র হয়তো অনেক ক্ষয়ক্ষতি হলো, কিন্তু ইরানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সবকিছু ধ্বংস করে দেবে। এবং ইরান যুদ্ধে যেরকম ইরানের লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল, নিহত হয়েছিল, আবার লক্ষ লক্ষ লোক মারা যাবে। ফলে হয়তো নিজেদের মানে স্বার্থের চাইতে সেটা ব্রেকিং নিউজ আছে, ভালো খবর, সেটি হচ্ছে যে সবগুলো চ্যানেল, এখানে আমার একজন দর্শক উল্লেখ করেছেন যে এবিসির রেফারেন্স তিনি দিয়েছেন যে ইসরায়েল এবং ইরান দুইটা দেশই কমপ্লিট সিজ ফায়ারে এগ্রি করেছে, প্রেসিডেন্ট টুইট করেছে। আমি অন্যান্য চ্যানেলেও দেখছি, আমি একটু দেখাতেও চাই আপনাদের সঙ্গে, আমি একটু দেখাই। নিশ্চয়ই আমরা দেখতে চাই, নিশ্চয়ই সবগুলো চ্যানেল বলছে যে এগ্রি হয়েছে, যে ফুললি এগ্রিড ফর সিজ ফায়ার। হ্যাঁ, আমি দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, আমিও দেখছি। ট্রাম্প অ্যানাউন্সেস সিজ ফায়ার বিটুইন ইসরায়েল এন্ড ইরান। এটা আমি দেখছি সিএনএন। আপনি ফুল স্ক্রিন কতটুকু দেখছেন আমি বুঝতে পারছি না। এমএসএনবিসি সেম করেছে, এবিসিও আমি দেখতে পাচ্ছি, মোটামুটি একটা সবগুলো চ্যানেল আপনি জানেন যে আমি ফক্স নিউজ দেখতে পাচ্ছি। ফক্স নিউজও বলছে যে তারা প্রেসিডেন্ট অ্যানাউন্সেস দেখছি, আমি আল জাজিরাতেও দেখছি 24 ঘন্টার মধ্যে এটা কার্যকরী হবে। আমার এখানে আমার চোখের সামনে বিবিসি খোলা আছে, তাতেও বলছে। তো জিতবার মানে ইসরায়েল ধরা একটু আগে যেটা বললাম, তারা বলছে তাদের টার্গেট লক্ষ্যমাত্রা অনেকটা হয়ে গেছে। যাই হোক, তো সেটা যদি হয় আপনি ডাইরেক্টলি যুদ্ধ হয়তো বন্ধ হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে পাশ্চাত্যের বা ওই যে নেতানিয়াহু যেটা একবার প্রথমেই বলেছে, আপনি কি মনে করেন তারা ওখানে এই যে সরকার পরিবর্তনের টার্গেট থেকে তারা সরে আসবে? সেটা চালিয়ে যাবে না, তাদের কন্ট্যাক্ট নেই সেখানে, তাদের একদম কন্ট্যাক্ট ছাড়া ছিল, সেটা চলবে। এবং এই রাজার বাবাকে, রাজা খানকে ক্ষমতায় বসানো হয়েছে চক্রান্তের মাধ্যমে, রাজা শাহকে, রাজা শাহ উৎখাত হয়ে গেল, রাজার পোলা আবার রাজা হওয়ার চেষ্টা করছে, বাদশাহ হওয়ার। অন্যান্য এলিমেন্টস আছে, কিছু ডিসগ্রান্টেল এলিমেন্টস, এদের দ্বারা নির্যাতিত অত্যাচারিত হয়েছে, যারা সেকুলার বা অন্য, তাদের ভিতরে কিছু থাকতে পারে, ইরাকে যেরকম মানে বসংবদ লোকদেরকে পাঠানো। ফলে অনেকগুলা ফ্যাক্টর, এই মুহূর্তে কিছু বলা মুশকিল, কিন্তু অন্তত যুদ্ধবিরতি হলে আমি সর্বান্তকরণে সবসময় প্রার্থনা করব শান্তি হোক, ইরান ধ্বংসলীলার থেকে মুক্তি পাক, পৃথিবীতে শান্তি হোক, এটা আমার প্রার্থনার কথা বলছি। আমার একটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আমি বাস্তব কি মনে করি, সে দুটো আলাদা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি শেষ করব, আমার মনে হয় ভালো খবরটা দিয়ে আমরা শেষ করতে পারছি। আচ্ছা, আসলে তারা যে কমপ্লিট সিজ ফায়ার জন্য রাজি হয়েছে, এটি বিস্তারিত খবরটি আমি জানি না, আমি পড়তে পারিনি, কিন্তু এখানে একজন দর্শক উল্লেখ করেছেন যে 6 ঘন্টার জন্য। আমি খুব নিশ্চিত নই, আমি ডিটেল খবরটি আমি এই অনুষ্ঠান চলার কালীনই খবরটি যেহেতু এসেছে। প্রফেসর নাজমুল হাসান আর কথা বললে আমি শেষ করার আগে যদি the ceasefire Trump announced is going to go into effect in 24 hours. আমি আল জাজিরা হেডলাইন পড়ে শুনলাম, আমিও প্রফেসর সাহেবের বক্তব্য শোনার অপেক্ষা থাকলাম। জি জি জি, প্রফেসর নাজমুল হাসান। ধন্যবাদ। দেখুন, ইরানের যে রিজলভটা এবং যে ফেস সেভিং যে প্রচারণাটা, সেটা অনেকাংশে তারা
ডেমনস্ট্রেট করতে সক্ষম হয়েছেন এই 4টি দেশে আমেরিকান বেসগুলোতে হামলে পড়ে। এখন কাইন্ড অফ পলিসিটা হচ্ছে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে জাত্যাভিমান বা জাতির যে সম্মান সেটি অনেকাংশে রক্ষা পেয়েছে। এমত অবস্থায় ইন স্ট্রং পজিশন থেকে আপনি যখন নেগোসিয়েশন টেবিলে বসেন, সেটা আপনার যে প্রাইড সেটি ফুলফিল করে এবং সেই সঙ্গে মিউচুয়াল একটা রেসপেক্টের অবস্থানে থেকে ইউ ক্যান কোঅপারেট অ্যান্ড কোলাবোরেট, সেই ব্যাপারটা তারা ডেমনস্ট্রেট করতে চেয়েছেন ইরানের পক্ষ থেকে। এবং ইসরায়েল ন্যাচারালি যদি মার্কিনরা আপনার শান্তি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তখন হয়তো দেখা যাবে যে পেছনে থেকে পাকিস্তানেরও একটা ভূমিকা এখানে দেখা যাবে। ফিল্ড মার্শাল ওসিম তিনি সম্প্রতি ওয়াশিংটনে শোল্ডার রাব করে এসছেন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প মহোদয়ের সঙ্গে, এবং কোলাবোরেশনের মধ্য দিয়ে ট্রাম্প যে বিষয়টি বারংবার এস্টাবলিশ করবার চেষ্টা করছেন, মনে হতে পারে সার্কাস্টিক, কিন্তু যেটি কখনোই কেউ চিন্তা করবে না সেরকম কাজও তিনি আগেও তার টেনিউরে দেখিয়েছেন। কিমের সঙ্গে উত্তর কোরিয়ার এই স্ট্রংম্যান তার সঙ্গে বৈঠক করে ফেস টু ফেস, এবং তিনি ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বিমান যুদ্ধ এবং যে স্টেলমেট সেটারও কিন্তু তার হস্তক্ষেপে অবসান ঘটেছে। এখন ইরান এবং ইসরায়েলের এই যে প্রোটেক্টেড ওয়ার, সেটার যদি অবসান ঘটে, টোটাল কমপ্লিট সিজফায়ার যদি স্টাবলিশ করতে পারেন, আমি বলবো তিনি খুব সহসাই একজন ফরমেডেবল ক্যান্ডিডেট হয়ে যাবেন টু বি এ রেসিপিয়েন্ট অফ নোবেল প্রাইজ। এবং তাহলে তখন দেখা যাবে যে আপনার তিনি আমাদের 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 নোবেল লরেট ইউনুসের যে একক শিরোপা আছে, তার একজন আপনার কম্পিটিটর হিসেবে হাজির হতে পারে ইন দ্য ওয়ার্ল্ড পিস মার্কেট। সৈয়দ মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্টের নাম তো আমরা দেখেছি পাকিস্তান মনোনয়নের জন্য অলরেডি করেছেই, মনোনয়ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। হ্যাঁ, কারণ মনোনয়ন কোয়াইট হ্যান্ডি হবে। আপনি নিশ্চয়ই মার্কিন আগে অন্য প্রেসিডেন্টদের নোবেল প্রাইজ পেতে শুনেছেন, দেখেছেন। এখন সেই তালিকায় আরেকটি নাম সংযোজিত হবে এবং তা প্রফেসর ইউনুসের ঈর্ষার কারণ হতে পারে, যেহেতু তিনি বরাবর খেয়াল করেন তিনি কিন্তু আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন যে পৃথিবী তমসাচ্ছন্ন একটা জায়গায় প্রবেশ করলো, বিশেষ করে যখন প্রথমবারের মতো ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিলেন। তো সেই এই যে সব প্রেসিডেন্টই তো নোবেল পেয়েছেন, সবাই অল্প ওবামা পেয়েছে, সবাই কম বেশি ঘুরে ফিরে পেয়েছে, রাইট? ওবামা পেয়েছেন এর কারণ হচ্ছে যে আকস্মিকভাবে একজন আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট হয় এবং তার কথাবার্তা সব খুব ব্রিলিয়ান্ট, ওয়েল এডুকেটেড পার্সন, এই ধরনের কথায় চমৎকৃত হয়ে তারা দিয়েছে, কোনো অ্যাচিভমেন্টের কারণে। তিনি নিজেই বিস্মিত হয়েছেন এবং এটা সমালোচিত হয়েছে। যাই হোক, এটা একটা। তো এর আগে মানে ওই ক্যাম্প ডেভিড চুক্তির কারণে প্রেসিডেন্ট কার্টারকে দেওয়া হয়েছিল মেনাহেম বেগিন এবং আনোয়ার সাদাতকে জয়েন্টলি। এই ধরনের না, খুব মানে আমেরিকান না, রোনাল্ড রিগান কখনো পাননি না, এই আর কি। তো আর কেউ পেয়েছেন? এই দুইজন প্রেসিডেন্টের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে। প্রফেসর সাহেব যদি স্মরণ থাকে, আমি আর কারো নাম স্মরণ করতে পারছি না আর কেউ নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো না, আজকে শেষ করি, লম্বা হয়ে গেছে অলরেডি। আমরা ভালো খবর দিয়ে শেষ করতে পারছি, আমার মনে হয় সেটি একটা ভালো খবর, ভালো কথা। কারণ ইরান এবং ইসরায়েল কমপ্লিট সিজফায়ারে রাজি হয়েছে এমন ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। এটি একটা, আমার মনে হয় সারা পৃথিবীর মানুষের জন্য একটা স্বস্তির খবর এটি, এবং দ্রুত তারা একটা শান্তির পথে আসুক সেই প্রত্যাশা রাখছি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। একটা শব্দ অ্যাড করি, আমাদের দুইজনেরই লাস্ট নাম উল্লাহ।
সেই আপনারা দুজন ভালো থাকুন। জি, আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আমি আবারও বলছি যে একটা ভালো খবর দিয়ে আমরা শেষ করছি। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে যেই একটা পারদ যেমন একদম সর্বোচ্চ লেভেলে পৌঁছে গিয়েছিল, ইরান আমেরিকার বেস গুলোতে হামলা করেছে। এরপরে তারা যেভাবেই হোক না কেন তারা সিজ ফায়ারের জন্য রাজি হয়েছে। ফলে আপাতত কিছুটা হলো স্বস্তি পাওয়া যাচ্ছে। সেই স্বস্তি যেন দীর্ঘস্থায়ী হয় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন।